হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত, 9 আরোহীর কেউ বেঁচে নেই। মরদেহের সন্ধান চলছে অভিযান। বিশ্ব নেতাদের শোক, রাইসির উত্তরসূরি নিয়ে নানা জল্পনা। দায়িত্ব পেতে পারেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার। অবৈধ অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ, প্রগতি সরণিতে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা। 156 উপজেলায় ভোটকাল, শেষ হয়েছে প্রচার প্রচারণা। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবং মহাখালীর বাস টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, দেখার কেউ নেই। দফায় দফায় উদ্যোগের বড় মেলেনি সুফল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী। বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি। এ ঘটনায় শোক নেমে এসেছে দেশ জুড়ে। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল। আরও জানাচ্ছেন লুৎফর কবির। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম এলাকায়। রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা গেছে পুড়ে ছাই হয়ে গেছে হেলিকপ্টারটি। সব প্রচেষ্টাই যেন বৃথা, কাউকেই ঘটনাস্থল থেকে জীবিত পাওয়া যায়নি। পরে ইরানের ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী নিহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। এ ঘটনায় শোক নেমে এসেছে দেশ জুড়ে। শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সহ আরও অনেক দেশের নেতারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় দুর্ঘটনার শিকার হন উল্লেখ করে একে শহীদি মৃত্যু বলছে তেহরান। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সহ আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তাবরিজে ফেরার পথে জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাইসির পর কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট তা নিয়ে চলছে নানা জল্পনা। সংবিধান বলছে দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার। তবে এক্ষেত্রে প্রয়োজন পড়বে সর্বোচ্চ নেতার অনুমোদনের। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন কিনা, তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু হলে সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুকবার। ইরানের রাজনৈতিক ক্রমানুসারে রাষ্ট্রের প্রধান হলেন সর্বোচ্চ নেতা আল খামেনি এবং প্রেসিডেন্ট হলেন সরকারের প্রধান, যিনি সেকেন্ড ইন কমান্ড। যখন সেকেন্ড ইন কমান্ড মারা যান তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন এবং পরবর্তী 50 দিনের মধ্যে দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের চালকরা সকালে রাজধানীর প্রগতি সরণির বাড্ডা ও রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে প্রগতি সরণির রামপুরা ও বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন চালকরা। সোমবার সকাল থেকেই সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। আজকে 3 দিন ধরে আমরা গাড়ি বের করতে পারি না স্যার, ভিতর থেকে গাড়ি ধরে লয়ে যায় 1500-2000 টাকা দেন। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমরা কি করে খামো? আমরা শুধু একটাই দাবি, আমাদের ফ্যামিলিতে 4-5 জন খানেওয়ালা,
আমরা এই রিক্সা চালাইয়া লেখাপড়ার খরচ চালাইতেছি, এই রিক্সা চালায় মা বাবাকে খাওয়াইতেছি, এই রিক্সা চালাইয়া আমাদের ওয়াইফকে লেখাপড়া করাইতেছি, এই রিক্সা চালাইয়া আমরা একটা কিস্তির টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনছি, এই রিক্সা আমাদেরকে ধরে নিয়ে চলে গেছে এরা ট্রাকে নিয়ে, এই রিক্সা আমাদেরকে দিচ্ছে না। 4 দিন ধরে আমি রিক্সা চালাতে পারি না, 4 দিন ধরে আমি কিস্তি দিতে পারি না, তাও খাইতে পারি না, পেটে ভাত নাই, আমরা কি করে চলবো? এখন বাংলাদেশে যে মনে করেন যে এগুলা আপনার চায়নার থেকে যে ইম্পোর্টিং করছে, ইম্পোর্ট দিছে যে মনে করেন বাংলাদেশের ভিতরে, এগুলো তো সরকারের সিগনেচার ছাড়া তার ইম্পোর্টেন্ট হয় না। ইম্পোর্ট যে হয়েছে তাই এগুলো বাংলাদেশে যে চলতে আছে এগুলা বদ্ধ করে দিব, তারা সময় নিয়ে করুক। তারা হঠাৎ করে যদি এগুলা বদ্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা আমাদের সরকারের উদ্যোক্তা মহল যারা আছে তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। এখন যদি রাস্তা আটকায় এটা তো সমাধান হবে না। এর আগে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর 1, মিরপুর 10 ও আগারগাঁও এলাকার একাধিক স্থানে সড়ক অবরোধ করেন চালকরা। পরে দুপুর থেকে রাজধানীর কালশী এলাকায় তাণ্ডব চালায় তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, সড়ক অবরোধ কি এখনো চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আসলে কি বলছে? ধন্যবাদ। যেমনটি জানেন যে কিছুক্ষণ আগ পর্যন্ত বা এখন আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায়। কিছুক্ষণ আগ পর্যন্ত এই বাড্ডার নতুন বাজার এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেই কিন্তু চলছিল সড়ক অবরোধ, এবং এই অবরোধটা হচ্ছে গতকালকের যে অবরোধটি ছিল সেই অবরোধের জের ধরে আজকের এই অবরোধটি ছিল যে অটো রিক্সা বন্ধের প্রতিবাদে। তো আজকে এখানে বেশ কিছুক্ষণ অবরোধটি চলছিল এবং আমরা এর আগেও যখন দেখেছি যে প্রায় 1 কিলোমিটার ব্যাপী লম্বা একটি জ্যামের সৃষ্টি হয়েছিল এখানে, এবং এই জ্যামটি প্রায় 1 ঘন্টা এখানে স্থায়ী ছিল। তো এই 1 ঘন্টা পর যখন এখানে অবরোধটি চলছিল তখন পুলিশ প্রশাসনের কাছ থেকে বারবারই তাদেরকে একটি আশ্বাস দেওয়া হচ্ছিল যে আপনাদের যে দাবি দাওয়াটা আছে সেটা অলরেডি পৌঁছে গিয়েছে, ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে, এখানে আপনাদের দাবি দাওয়া করে লাভ নেই। অন্যদিকে আসলে এখানে নতুন বাজারে যে অবরোধটি হয়েছিল সেটি কিন্তু হয়েছিল একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে রোগীদেরও কিছুটা সমস্যা হচ্ছিল। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই অবরোধটিকে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে যদি বলতে চাই তাহলে এখানে বলা যায় যে এখানে আন্দোলনটি স্থিমিত হয়ে যাওয়া বা অবরোধটি সরে যাওয়ার অন্যতম একটি প্রভাবক হিসেবে কাজ করছে হচ্ছে বৃষ্টি। যদিও এখন এখানে বেশ চড়া রোদ উঠে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে বৃষ্টি নেমে গিয়েছিল কিছুটা। তো সেই হালকা বৃষ্টির কারণেই প্রথমত এই আন্দোলনকারীরা যারা ছিলেন বা অবরোধকারীরা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং একটা সময় তারা এই স্থানটি ত্যাগ করে। এর আগে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এখানে, এবং তারা একই সাথে স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই বিষয়ে বলছিলেন। তো এই স্লোগান এবং দাবি দেওয়ার পর তারা যখন ছত্রভঙ্গ হয়ে যায় তো সেখানে কোনো সহিংসতা বা এরকম কোনো ঘটনা কিন্তু এখানে দেখা যায়নি, এবং এখন পর্যন্ত যান চলাচল এখানে স্বাভাবিক রয়েছে। আপনারা যেটি দেখলেন এইমাত্র নতুন বাজার এবং বাড্ডা থেকে বা বাড্ডায় এখন যান চলাচল একদমই স্বাভাবিক, যেটি সবসময় হয়ে থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট আগামীকাল। চলছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, কি অবস্থা দেখছেন নির্বাচনী প্রচারণার এবং সরঞ্জাম বিতরণের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ অরিন, আপনাকে ধন্যবাদ। আগামীকাল 21শে মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর 12টার পর থেকে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে এগুলি কিন্তু যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু এগুলো পৌঁছে দেওয়া হবে। তো এখন আপনার যে উপজেলা যে একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি প্যারেড চলছে, এই প্যারেডের পরে কিন্তু আপনার উপজেলা যে উপজেলা মিলনায়তন রয়েছে, মিলনায়তনে কিন্তু আপনার রিটার্নিং কর্মকর্তা এবং যে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু যে 129টি কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের কাছে কিন্তু ব্যালট বাক্স, ব্যালট পেপার কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো এই সীমান্তবর্তী আখাউড়া এবং কসবা উপজেলায়
চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কসবা উপজেলায় কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছে। এই দুইটি উপজেলায় কিন্তু 129টি কেন্দ্রে 4,09,000 ভোটার রয়েছে। তো আগামীকাল তারা ভোটের মাধ্যমে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। তো নির্বাচনের সার্বিক বিষয়ে যে রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে তারা অংশমূলক একটি নির্বাচন উপহার দিতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনে তারা বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী দায়িত্ব পালন করবে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। আর এই কসবা আখড়া উপজেলাটা কিন্তু আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এলাকা। এর গত শুক্রবার কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক তার পরশ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী সরঞ্জাম পাঠানোর বিষয়ে আরো জানতে এবার নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ খবরাখবর জানাবেন। অরিন, আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল 21 মে অনুষ্ঠিত যাচ্ছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। তো এই দ্বিতীয় ধাপে নোয়াখালীতে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে সেনবাগ উপজেলা, চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা। তো এই 3টি উপজেলায় মোট 28টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় মোট 254টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলা মোট ভোটার সংখ্যা হচ্ছে 7,61,947 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 3,94,433 জন এবং মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 3,67,513 জন। তো এই ভোটাররা আগামীকাল 3টি উপজেলার মোট 254টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোটকে অত্যন্ত শান্তিপূর্ণ করার জন্য, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে এই 3টি নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন যে শারমিন আরা, তার সাথে আমি কথা বলবো। তার কাছে জানতে চাইবো যে আগামীকালকে তো 3টি উপজেলার নির্বাচন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনার প্রস্তুতি কেমন রয়েছে? ধন্যবাদ। আসলে আগামীকাল চাটখিল, সোনাইমুড়ি এবং সেনবাগ উপজেলায় যে নির্বাচনটি হতে যাচ্ছে, এটা আমরা আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে আমাদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সকলের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের নির্বাচনী মালামালও আজকে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে পৌঁছিয়ে দিয়েছি। আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং আগামীকাল সকাল 7টার মধ্যে প্রতিটি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার আমরা পৌঁছে দিব। এবং আমরা ইতিমধ্যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ করা হয়েছে 14 জন এবং আমাদের এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে সব মিলে 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। নির্বাচনের মাঠে তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। বিজিবি কাজ করছে, আমরা 11 প্লাটুন বিজিবি পেয়েছি, আনসার ব্যাটালিয়ন পেয়েছি, আমরা আমাদের র্যাবের টিম কাজ করছে, 6টি টিম আছে, পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছে। আমাদের কাছে এখন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়, কোনো সেরকম ধরনের কোনো বড় ধরনের কোনো অভিযোগ নেই। নির্বাচনের সামগ্রিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে এবং আমরা খুবই আশাবাদী যে আগামীকাল আমরা দেশবাসীকে চমৎকার একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে উপহার দিতে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আগামীকালকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি এবং জনগণ আগামীকাল একটি নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পাবে। অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। ওরেন, ধন্যবাদ। নির্বাচনী সরঞ্জামাদি ইতিমধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে। আমি বলি আপনাকে, ময়মনসিংহের 3টি উপজেলায়, অর্থাৎ ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গরিপুর উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। অর্থাৎ 3টি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে, 316টি কেন্দ্র রয়েছে। এছাড়াও ভোটারের কথা যদি বলি, যে ভোটার রয়েছে 9,65,000 ভোটার, কিন্তু 316টি কেন্দ্রে তারা ভোট প্রদান করবেন। এছাড়াও 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন, টোটাল 43 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন এবং তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নিয়েছেন। সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। অর্থাৎ তারা বলছেন
বলছেন যে প্রথম দফায় যেভাবে ময়মনসিংহের 3টি উপজেলায় সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয়েছিল, দ্বিতীয় দফাও কিন্তু তারা সেই অব্যাহত রাখতে চান সেই বিষয়টি, এবং সেই লক্ষ্যে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত মোতায়েন করেছেন, এবং র্যাব, পুলিশ এবং আনসার সদস্যের পাশাপাশি আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কাজ করবেন, এবং নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম, অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, অর্থাৎ বলা যায় যে একেবারেই নিরাপত্তার চাদরে প্রতিটি কেন্দ্র কিন্তু ঢাকা থাকবে। তারা বলছেন যে ভোট গ্রহণের 1 ঘন্টা আগে থেকে শুরু করে অর্থাৎ ভোট গ্রহণের পরবর্তী সময় পর্যন্ত কিন্তু নিরাপত্তা জোরদার থাকবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে সর্বশেষ তথ্য। অরিন, নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোটার অনুপস্থিতির হার ছিল প্রায় 64%। সবচাইতে কম ভোট পড়েছে বগুড়ায়, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটে। সব দলের অংশগ্রহণ না করা, ভোটের প্রতি মানুষের আস্থাহীনতায় এমন অবস্থা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইমুদ্দিন ও সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোট পড়েছে 36.30%। ভোটের পরিবেশ ভালো থাকলেও ভোট কেন্দ্রে যাননি প্রায় 64% ভোটার। বিভাগের জয়পুরহাটে সবচেয়ে বেশি ভোট পড়েছে 52.74%। 26.25% নিয়ে সবচেয়ে কম বগুড়ায়। সিরাজগঞ্জে ভোট পড়েছে 29.85%। 23টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটা আমাদের খুবই শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। জনগণও উৎসবমুখ পরিবেশে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতার অভাবে ভোট কেন্দ্রে টানা যায়নি পর্যাপ্ত ভোটার। তবে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা দেখছেন তারা। এখানে তাদের একটা ভ্রান্ত ধারণা, মানুষকে বিভ্রান্ত করে এই ভোটে কোনো দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন দেওয়া হয় না। এখন ওই যে কিছু মানুষ ভয় ভীতি সৃষ্টি করে ভোট কেন্দ্রে গন্ডগোল হবে, মারামারি হবে, ককটেল মারা হবে, এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু করছে। ভোটারের ভিতরে ইভিএম এইটা আমরা প্রচার করতে পারিনি, প্রার্থীরাও পারে নাই এবং নির্বাচন কমিশনাররা পারে নাই। ভোটারকে উদ্বুদ্ধ করা হয়, ভোটের প্রত্যাশ সেরকম হয় নাই, না হবার কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক, সেই ক্ষেত্রে সামনের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি অবশ্যই এখানে উপস্থিত হবে। ভোটার উপস্থিতি কমার পেছনে নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের অনুপস্থিতি, বৈরী আবহাওয়া এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ ভোটারদের একটা বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, কারণ তারা এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না। এই গত 14 বছরের নির্বাচনী যে যদি হালচাল যদি তারা দেখে যে তাদের ইচ্ছা মতো বা তারা ভোট দিয়ে তাদের নেতাকে নির্বাচিত করবে, এই জাতীয় অবস্থা নির্বাচনী ব্যবস্থায় বিদ্যমান নেই। একটা বড় রাজনৈতিক দল অফিসিয়ালি নির্বাচনে আসছে না, যদিও তাদের বেশ কিছু নেতা নির্বাচন করেছে, কিছু পাশ করেছে এবং কিছু বহিষ্কার হয়েছে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে ধরেন তখন যে ফার্স্ট পেজে যে আবহাওয়াটাকেও আমি একেবারে ফেলে দিচ্ছি না, কারণ মানুষের মধ্যে ইলেকশন একটা উৎসবমুখর পরিবেশে হয়, কিন্তু সেই আবহাওয়াতে আসলে মানুষ কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিল। বিএনপি ও তাদের মিত্ররা ঘোষণা দিয়েই নেই নির্বাচনের মাঠে। তবে প্রথম ধাপে ভোটার অংশগ্রহণকে একেবারেই নেতিবাচক হিসেবে দেখতে নারাজ আওয়ামী লীগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ দুপুরে আরো থাকছে। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু, ঋণের বোঝা এবং ধার দেনায় বিপাকে জেলেরা, সহায়তার দাবি। গভীর রাত কিংবা খুব সকাল, যানজটের আতঙ্ক মহাখালীর বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক। দূরপাল্লার বাসগুলো প্রধান সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া এই যানজট নিয়ে দফায় দফায় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এমন ভোগান্তি থেকে ঠিক কবে মুক্তি পাবে সাধারণ মানুষ, তার সদুত্তর নেই কারো কাছে। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। গভীর রাতে ঘুমে মগ্ন গোটা শহর, রাজধানী জুড়ে শুনশান নীরবতা। তবে বছরের পর বছর কি রাত কি দিন এই সড়কের যেন নেই কোনো অভিভাবক। বাস টার্মিনালের আশেপাশের পুরোটা সড়কই যানজটে স্থবির।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশে এভাবেই সারিবদ্ধ এনা, একতা, ইমাম, শৌখিন এক্সপ্রেস সহ নানা কোম্পানির বাস। রীতিমতো সড়ক দখলের মহা উৎসব। দিনভর ব্যস্ত নগরী থাকলেও গভীর রাতে নিদ্রায় থাকে শহর। সে সুযোগে সড়কের 4 ভাগে 3 ভাগে দখলে অবৈধ বাস পার্কিংয়ে। ভোররাত কিংবা ভোরের সকাল সবসময় যানজটে নাকাল থাকে মহাখালীর এই সড়কটি। মহাখালী বাস টার্মিনালের ভেতরের অংশ অনেকটাই খালি, তারপরও অন্যায়ভাবেই এই সড়কটি বছরের 12 মাসেই এভাবে বাস পার্কিংয়ে রাখছেন চালকরা। সকাল 6টায় স্যার ভিতরে ঢুকলে 10টা বাজবো, তার জন্য আমরা রাস্তার পার্কিংয়ের সুবিধা মানে আমরা তো সকালের টাইম মতো বাড়াতে পারি না, এর জন্য আমরা গাড়ি রাস্তাতে সাইডে রাখি। মধ্যরাতের এই যানজটের রেস থাকে সকাল অবধি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র এই বাস পার্কিংয়ে ভোগান্তিতে সাধারণ যানবাহন। এতে একদিকে তাদের যেমন দুর্ভোগে না বিশ্বাস, তেমনি যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। খুব ভোগান্তি হয় এগুলো। আমরা যেখানে যাতায়াত করি, যেখানে 1 ঘন্টা আধা ঘন্টা রাস্তা 3 ঘন্টা করে কোনো সময় লাগিয়ে যায়, ঠিক মতো আমরা যাইতে পারি না। এটা তো অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টাও পার হয়ে যায় আমাকে। সকালবেলা গাড়ি যখন মহাখালী থেকে আমরা সকালবেলা যাওয়ার জন্য তা থেকে অফিস টাইমে যাত্রী দেখা যায় যে রাস্তা ব্লক করে রাখে, কোনো গুরুত্ব নাই। আমরা বইতে ঘন্টার পর ঘন্টা। যাত্রীদের দাবি অচিরে এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার। এমন ভোগান্তি থেকে নগরবাসীকে সহজে মুক্তি ফেরানো সম্ভব না হলেও শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আমাদের যে পিক আওয়ার বা আমাদের জনগণের চলাচলের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন বাস যেগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন টার্মিনাল ভিত্তিক, আমরা কিন্তু চেষ্টা করি যে টার্মিনালের যে রাস্তা যেটা থাকবে রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে জনগণ যেন চলাচল করে, অন্তত পিক আওয়ারে যেটা হয়ে থাকে। মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের 20টি রুটে প্রতিদিন চলাচল করে 1200-র বেশি বাস, অথচ এই টার্মিনালের ধারণ ক্ষমতা 300 বাস। উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, টার্মিনাল প্রশস্তকরণের কাজ চলছে। বাস টার্মিনালের অভ্যন্তরে কিছু দোকান ছিল আমাদেরই ইজারা দেওয়া, সেগুলোকে আমরা তুলে দিয়ে প্রায় 4 একর জায়গা খালি করা হয়েছে। ওটাকে আমরা ডেভেলপ করছি যাতে বাসগুলো ওখানে রাখতে পারে। সড়কের জায়গা দখলে নিয়ে এমন যত্রতত্র বাস পার্কিং করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উত্তর সিটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির বাজারে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাসা ভাড়া আর সংসার খরচের হিসেব যেন কোনোভাবেই মিলছে না তাদের। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য তালিকায় ইতিমধ্যে পুষ্টির বিষয়টি বাদ দিয়েছেন তারা। সরকারের নানা পদক্ষেপের তাগিদও আছে তাদের। মধ্যবিত্তদের বাজার অনুসন্ধান করেছেন এম এ আজিম, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের 25,000 টাকা। দুজনের সংসারে এর 12,400 টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় 5,500 টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল 1,000 টাকা। অফিস যাতায়াতে 1500। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন 2,000 টাকা খরচ করে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা 90 টাকা। তবে 90 টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে 1 কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া, বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় 32,422 টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা 4 জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ 4 ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় 550 টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় 15,000-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে 550 টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা কিনবো, কোনো কিছুই বাজেটের মধ্যে
কুলায় না। আগে পটল 30 টাকা কিনছিলাম, আজকে 50 টাকা করে। এ গবেষক বলছেন নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না, খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্যভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ ১৭ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র আরাফাত ইসলাম এ তথ্য জানান। বলেন, মূলত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পরিবারটিকে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাত দল, কিন্তু মূল্যবান কিছু না পেয়ে পরে ওই তরুণীকে ধর্ষণ করে। ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি শুটার গান, ডাকাতিতে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত আরও 2 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান র্যাব মুখপাত্র। নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় 10-12 জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত 1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। মামলায় আরও যে অজ্ঞাত 2 জন আসামি আছে, সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। সংবাদ দুপুরে আরও থাকছে। অবিশ্বাস্য কিছু করেছে ম্যানচেস্টার সিটি, টানা 4র্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোচ পেপ গার্দিওলা। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার মধ্যরাত থেকে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন তারা। সরকার এই 65 দিনের অবরোধের জন্য জেলে প্রতি 56 কেজি করে চাল বরাদ্দ করেছে। তবে নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যায় বলে দাবি জেলেদের। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। মা মাছে প্রযোজন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে 65 দিনের নিষেধাজ্ঞা জারি হলো সাগরে। 20 মে থেকে মাছ ধরার উপর শুরু হলো এই নিষেধাজ্ঞা। মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে মাছের সুষ্ঠু প্রযোজন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটা পিক আবার প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে, কিন্তু এবার বৃষ্টিটা দেরি হওয়ার কারণে সাগরের পানি উষ্ণতাটা বেড়ে গেছে এবং প্রচুর জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে তারা ওই সিজনে মাছ ধরতে পারে না। এখন বৃষ্টি হওয়ার কারণে তাদের কিছু মাছ ধরা পড়ছে, কিন্তু এখন যেহেতু মাছের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, ডিম ছাড়ার সময় হয়েছে, এক্ষেত্রে তাদের এটা মানতে হবে আর কি। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সহায়তা হিসেবে দেওয়া হবে ভিজিএফ চাল। সরকারের তালিকাভুক্ত যারা জেলে রয়েছে তাদের সবাই বিজিএফ এর যে সুবিধা, সবাই সেই পরিমাণ তারা চাল পাবে 65 দিনের জন্য। তারা ধৈর্য সহকারে ব্যান্ড্রিটা যদি তারা মানে এবং কোনোভাবে অনিয়ম করে মাছ ধরতে না যায়, তাহলে সেই সুফলটা তারা ভোগ করবে। আমরা আশা করছি তাদের যে কষ্ট সেটা তারা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা জানান, গেল এপ্রিল মাস জুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ, ফলে শূন্য ট্রলার নিয়ে সাগর থেকে ফিরতে হয় তাদের। তীব্র দাবদাহের সাথে বৃষ্টি না হয় সাগরে মাছ না পেয়ে হতাশ অনেক জেলেরা। তাই এর মধ্যে 65 দিনের নিষেধাজ্ঞা আসায় চরম দুশ্চিন্তায় তারা। আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা সাগর থেকে মাছ ধরে আমাদের ছেলে মেয়ে, মা বাবাকে আমরা চালাতে পারি, যে তাদেরকে খাদ্য দিতে পারি। যদি 65 দিন বন্ধ দেয় তাহলে আমাদের আর মাছ ধরা যাবে না। প্রতি বছর এই সময় সাগরে ডিম ছাড়ে মাছ, তাই সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে গত কয়েক বছর ধরে এই সময় সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, মাছ ধরা তো বন্ধ, এ নিয়ে জেলেরা কি বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা তারা পেয়েছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার ঘাট এলাকায় এবং আপনি জানেন যে আজ 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রায় 65 দিনের যে নিষেধাজ্ঞা সেটি চলমান থাকবে। এই মুহূর্তে কিন্তু জেলেরা কোনো ধরনের মাছ সাগরে শিকার করতে পারবে না, যে কারণে কিন্তু সাগর থেকে তীরে ফিরতে শুরু করেছে এবং জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে এই সময় কিন্তু তাদেরকে বেকার সময় পার করতে হবে। আমরা সরাসরি একজন জেলের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই সময় আপনারা কি ধরনের সহযোগিতা পান এবং আপনাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। এখন হইলে সরকার থেকে যে 65 দিন অবরোধ দেওয়া হয়েছে, আমরা এখন সেই অবরোধ মেনে আমরা এখন আমাদের বোট প্লাস জাল ধরে সব আমরা তরে উঠাইতেছি, বোর্ডের কাজ করাইতেছি। কিন্তু বিষয়টা হল যে এখন তো আমরা অসহায়, এখন তো আমাদের কিছু নেই, আমাদের মেইন উপার্জন হইল সাগর। এখন সাগর উপার্জন শুরু গেছে, এই জন্য আমরা কুলিয়ে এসে গেছি। কিন্তু এখন সরকার থেকে যে বলা আছে যে আমাদের কিছু চাউল দিয়ে যে সহযোগিতা করে, কিন্তু আমার দাবি হইলে এইটা, এই চাউলটার জন্য এখনই সরকার দিয়ে দেয়, আমাদের যাদের মাধ্যমেই দেয় তারা যেন এখনই দিয়ে দেয়। এবং আমরা যত কেজি চাউল আমরা সরকার আমাদের ধার্য করছে ওই কয়েক কেজি আমরা যেন পাই যেন। আর অনেক সময় আমাদের অভিযোগ আছে যে আসলে যত কেজি দেওয়ার কথা তত কেজি আমরা পাই না, কম পাই। কিন্তু প্রশাসন মহোদয়ের কাছে আমার অনুরোধ, আপনারা এটা যাচাই বাছাই করে দেখবেন যেন আমরা সঠিক আমাকে যেন ন্যায্য ওই দাবিটা সরকার আমাকে ওইটা আমরা যেন পাই যেন সঠিকটা। আর একটা বিষয় হলে যদি এরকমের চাউলে শুরু থেকে দিতে আছে, কিন্তু তার অভিযোগ তো শেষ হইতেছে না। যদি এরকমের আর একটা সুযোগ আছে যে বিকাশের মাধ্যমে যদি আমাদের ক্যাশ টাকা দেয় তাও কিন্তু দিতে পারে, এটাও একটা সরকারের জন্য সুবিধা আছে। প্রশাসনও যদি এই ব্যাপারে খেয়াল নেয় তাহলে তাদেরও একটা সুবিধা আছে। আর একটা বিষয় যে 65 দিন অবরোধটা যে দেশে, সেটা হলে আমরা আগেও বলছি আর এখনো বলি, এই যে ভারত বাংলাদেশ এই দুই দেশ মিলেই যদি অবরোধটা একটু দিত তাহলে আমরা বেশ খুশি হইতাম। যেমনটা শুনছিলেন আসলে জেলেদের কিন্তু অভিযোগ রয়েছে অনেক, প্রতি বছরই কিন্তু এই অভিযোগগুলো থাকে, কিন্তু অভিযোগের কিন্তু সমাধান কিন্তু তারা কখনোই পায় না। জেলেরা বারবার বলে আসছে যে তাদের যে ন্যায্য যে চাল পাওয়ার কথা সেই চালটা যাদের যথাসময় পায় সেই কিন্তু দাবি কিন্তু প্রতি বছরই করে আসছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। পার্ল রিভার ঢাকার বুড়িগঙ্গার মতো নদী, সেই নদীকে ঘিরে পুরো এলাকা পরিণত হয়েছে পর্যটন নগরীতে। স্থানীয় মানুষের পাশাপাশি বিদেশিরাও ছুটে যান পার্ল রিভারে। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকাটি। চীন সরকারের নানামুখী উদ্যোগে কলকারখানা দূষণে মৃতপ্রায় নদী ফিরে পেয়েছে নতুন প্রাণ। চীন থেকে ফিরে পার্ল রিভারের গল্প শোনাবেন মহিউদ্দিন আহমেদ। চীনের বড় নদীগুলোর মধ্যে পার্ল রিভারের অবস্থান তৃতীয়। নদীর যৌবনকালে ছিল স্রোত, ছিল ঢেউ। নদীর মাঝখানে থাকা একটি পাথরকে দূর থেকে দেখতে মনে হতো মুক্তা। এমন আলোচনার মধ্য দিয়ে নদীর নামকরণ করা হয়ে যায় পার্ল রিভার। নদীকে ঘিরে দেশটির উত্তরাঞ্চলে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। কলকারখানার পানি আর দূষণে বদলে যায় নদীর চরিত্র। আমাদের বুড়িগঙ্গার মতো হয়েছিল পানি। চীন সরকার নদীকে রক্ষা করার পাশাপাশি পার্ল রিভারের দুই পাশকে তৈরি করেন দর্শনীয় করে। নদীর পানির মান ধরে রাখতে এখনো কঠোর দেশটির সরকার। নদী রক্ষণাবেক্ষণে থাকা কর্মকর্তাদের প্রতি বছর এই পার্ল রিভারে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে হয়। বিকেল থেকে পর্যটকদের ঢল নামে পার্ল রিভারে। নদীর মাছ দিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় রিভার ক্রুজের। ক্রুজে চড়ে নয়ন অভিরাম শহর দেখতে পারেন দর্শনার্থীরা। রাতের পার্ল রিভার পর্যটকদের কাছে ধরা দেয় ভিন্ন রূপে। চোখের পলকে বদলে যায় দুই পাশের আকাশচুম্বী ভবনগুলোর রং। স্থানীয়রা জানান, শুধু তাদের কাছে নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছেও আকর্ষণীয় পার্ল রিভার। খুবই চমৎকার দৃশ্য। এখান থেকে ক্যান্টন টাওয়ার দেখা যায়। সময়টি উপভোগ করার মতো। স্থানীয়রা নাইট ক্রুজে ভ্রমণ উপভোগ করে। আমি প্রথমবার গুয়াংজুতে ঘুরতে এসেছি, এসে খুবই ভালো লেগেছে আমার। সুযোগ পেলে আবারও আসব। নদীর দুই পাশে নানা বয়সীদের খেলাধুলার পাশাপাশি নদীর পাশে নির্মাণ করা হয়েছে বিশ্বের তৃতীয় উঁচু ভবন ক্যান্টন টাওয়ার। এই পার্ল রিভারের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার পর্যটক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।